সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, যিনি সব সময় মুক্তিযোদ্ধা দলের গত 13-14 বছরে এমন কোন অনুষ্ঠানে হয় না যে অনুষ্ঠানে আলাল ভাই আসেন নাই, আমাদের প্রোগ্রামকে আলোকিত করেন নাই। প্রত্যেকটা অনুষ্ঠানে উনি আমাদের সমাবেশে এসেছেন, যেই জন্য মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা, আমাদের প্রিয় নেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধাভাজন সভাপতি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য জনাব ইশতিয়াক আজিজ উলফত, আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশের বরেণ্য মুক্তিযোদ্ধা, শহীদ জিয়ার অত্যন্ত বিশ্বস্ত সৈনিক, স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য এবং একই সঙ্গে ক্রীড়ানুরাগী এবং মনোমুগ্ধকর বক্তব্যের জন্য যিনি বিখ্যাত, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মেজর হাফিজ উদ্দিন আহমেদ, উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আজকের অনুষ্ঠানের সঞ্চালক আর একজন মুক্তিযোদ্ধা, অত্যন্ত তেজস্বী বক্তা জনাব সাদেক খান, উপস্থিত সম্মানিত অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, প্রিয় বোন এবং ভাইরা, আসসালামু আলাইকুম। বাইরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা কখনো ঝমঝম করে নামছে, কখনো আবার একটু কমছে, কখনো আবার থেমে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা আমার কাছে এমনটাই মনে হয়েছে, যতটা দেখেছি, যতটা শুনেছি। বরিশালে একজন মুক্তিযোদ্ধা আছেন যার কাছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের মূল যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, সেই ঘোষণার মূল রেকর্ডটি তার কাছে ছিল। এবং আজকে এখনও যদি এই সভা থেকে বের হয়ে কেউ আগারগাঁয়ে বাংলাদেশ রেডিও স্টেশনে যান, সেখানে গেলে দেখতে পাবেন জিয়াউর রহমান সাহেব যেই স্ট্যান্ডে, যেই চেয়ারে বসে এবং যে মাইকটার সামনে এই ঘোষণাটি দিয়েছিলেন, সেটা সযত্নে ওইখানে একটা বড় কাঁচের ঘরের মধ্যে রক্ষিত আছে। দুঃখজনক ব্যাপার হলো, হাফিজ ভাই সেনাবাহিনীতেও ছিলেন। আর্মি মিউজিয়াম, যেটা বিজয় সরণি থেকে জিয়াউর রহমানের মাজার পর্যন্ত যেতে যে রাস্তাটা, সেইখানে একটা আর্মি মিউজিয়াম আছে। ওখান থেকে গত 15 বছর চলা অবস্থা থাকা, হাসিনা থাকা অবস্থায় জিয়াউর রহমানের ছবিটাকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। অন্য সকল সেক্টর কমান্ডারদের ছবি আছে, ফোর্সেস কমান্ডারদের ছবি আছে, শুধু জিয়াউর রহমানের ছবিটা নেই। অথচ জিয়াউর রহমানই ছিলেন প্রথম সেক্টর কমান্ডার এবং জিয়াউর রহমানই ছিলেন প্রথম ফোর্সেস কমান্ডার। অন্যান্য সেক্টরের দায়িত্বে যারা ছিলেন তারা পরবর্তীতে এসেছেন। অন্যান্য ফোর্সের দায়িত্বে এস এবং কে, এই দুটি ফোর্সের খালেদ মোশাররফ এবং শফিউল্লাহ সাহেব, ওনারা পরবর্তীতে দায়িত্ব নিয়েছেন। সব ক্ষেত্রেই জিয়াউর রহমান ছিলেন এগিয়ে। এইটাই হয়েছে ওনার জন্য সবচেয়ে বড় একটা কৃতিত্বের ব্যাপার, শ্রদ্ধার ব্যাপার, আর একদিকে অন্যদের জন্য প্রতিহিংসার ব্যাপার। সে প্রতিহিংসার শিকার আজ পর্যন্ত আমরা হচ্ছি, এখন পর্যন্ত হচ্ছি। ভবিষ্যতেও যারা এই প্রজন্মে রাজনীতি করবেন, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করবেন, তাদেরকে এই প্রতিহিংসার শিকার হতে হবে। এই মানসিক প্রস্তুতিটা দরকার আগে সবার আমাদের। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই কথাটা বললাম, এই মানসিক প্রস্তুতিটা আমাদের দরকার। স্লোগানের মাধ্যমে জিয়াউর রহমানকে ধারণ করলে সেটা শুধুমাত্র একটা স্লোগান নির্ভর সম্মান প্রদর্শন করা হবে। তার আদর্শকে, তার দূরদৃষ্টি সম্পন্ন দেশপ্রেমকে, তার রাষ্ট্রনায়কোচিত চিন্তাকে এবং সবচেয়ে বড় হচ্ছে তার জীবনের সততাকে, এই কোনো একটা যদি চরিত্রে ধারণ করে আমাদের নিজেদেরকে জীবন পরিচালিত করতে পারি, তাহলেই কেবলমাত্র জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানোটা আংশিক হলেও পূরণ হবে বলে আমি মনে করি। একটি গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, সারা পৃথিবীতে আমরা যত মানুষ আছি, হযরত আদম আলাইহিস সালামের বংশধর আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই একই চেহারার কমপক্ষে 6 জন করে মানুষ এই পৃথিবীতে আছে এবং প্রত্যেকের সঙ্গেই এই প্রত্যেকটি মানুষের সঙ্গে ওই 6 জনের যে কোনো একজনের দেখা হবে তার জীবদ্দশায়, দেখতে একই রকম। এই যে জিনিসগুলো পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, এমন অনেক কিছু অনাবিষ্কৃত এই দেশে এখন পর্যন্ত রয়ে গেছে।
আমি তেলিয়াপাড়া চা বাগানের কথা প্রায়ই বলি। আমাদের আজকের প্রজন্ম তেলিয়াপাড়া চা বাগান চেনে না, ওখানে যায় না। ওখানে গেলে জানতে পারতো মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কি। আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হলে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী কিছু কলঙ্কিত ইতিহাস জানতে হলে হুমায়ুন আহমেদের দেয়াল বইটা পড়তে হবে, যেটা সম্পাদনা হওয়ার আগে পর্যন্ত ছিল সেইটা। এটাকে জানতে হলে ওইখানে গিয়ে বিভিন্ন স্থানে গিয়ে এটাকে দেখতে হবে। এবং এর মধ্যে আরো একটা জিনিস গর্ব করার মতো আমার ব্যক্তিগতভাবে আছে, সেটা হচ্ছে যে 7 জন বীর শ্রেষ্ঠ, তার মধ্যে 2 জনই হচ্ছেন বরিশাল বিভাগের, 2 জন বরিশাল বিভাগের, বাকি 5 জন অন্যান্য জায়গা। এই সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশি জাতীয়তাবাদের যে অসমাপ্ত কর্মকাণ্ড জিয়াউর রহমান সাহেব রেখে গিয়েছিলেন, সেই অসমাপ্ত কর্মকাণ্ডগুলোকে সমাপ্ত করতে গিয়ে ওই প্রতিহিংসার শিকার হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আজ পর্যন্ত হচ্ছেন জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন যে একজন শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে তারেক রহমানের জীবনহানির লক্ষ্যে তাকে হত্যা করার উদ্দেশ্যে যে মিশনটি চালু হয়েছিল সেটি সৌভাগ্যক্রমে রহস্য উদ্ঘাটিত হয়েছে এবং সে আসামিরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন। এই জুলাই অভ্যুত্থানে 168 জন পথ শিশু নিহত হয়েছে, শুধু পথ শিশু নিহত হয়েছে 168 জন। এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে তারেক রহমানের চেয়ে বেশি খোঁজ খবর নিচ্ছেন এমন কোন সরকারি তৎপরতা আমি অন্তত দেখি নাই। তারপরেও মনে হয় যেন এই সরকারকে বোধহয় বোবা ভূতে পেয়েছে। ঘুমের মধ্যে অনেক সময় মানুষকে বোবা ভূতে পায়। এই বোবা ভূতে পেলে পরে দেখবেন অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু করতে ইচ্ছা করে, দৌড় দিতে ইচ্ছা করে, চিৎকার করতে ইচ্ছা করে, কিন্তু কিছুই করতে পারে না। পাশে যে থাকে সে শুধু গোঙানির শব্দ শোনে। তো এই সরকারের কাছ থেকে আমরা গোঙানির শব্দ ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। দিকভ্রষ্ট একটি সরকার, কি করবে এরা নিজেরাই জানে না, নিজেদের শরীর কত বড় এটাও জানে না। অবশ্য এখানে কথাও আছে, কারণ প্রাণী গবেষণাবিদরা দেখিয়েছেন গাধা হচ্ছে একমাত্র প্রাণী যে তার চোখ দিয়ে তার পুরো শরীরটা দেখতে পারে, আর কোনো প্রাণী এটা পারে না। আবার পাকিস্তানে যখন গিয়েছিলাম তখন দেখে এসেছি ঘোড়ার চেয়ে গাধার দাম বেশি। জানেন তো কি কারণে? ঘোড়ার চেয়ে গাধার দাম বেশি পাকিস্তানে এই কারণে যে ঘোড়ার চেয়ে বেশি মালপত্র বহন করতে পারে গাধা। তো ওজনদার জিনিস যেহেতু তাকে দিয়ে বেশি বহন করা যায়, ওই জন্য তার দাম ঘোড়ার চেয়ে বেশি। ঘোড়া তার চেয়ে কম মাল টানতে পারে। এখন কোনটা নিয়ে এই সরকার ব্যস্ত আছেন আমরা বুঝতে পারছি না। আমরা বারবার তাদেরকে যেটা বলছি যে দেশ পরিচালনা করা আর এনজিও পরিচালনা করা এক জিনিস না। মাইক্রো ক্রেডিট নিয়ে তৎপরতা দেখিয়ে সারা পৃথিবীর কাছে প্রশংসা পাওয়া আর নিজের দেশের মানুষের কাছে প্রশংসা পাওয়া, এই দুটো আলাদা জিনিস। এই দুটোকে এক করে ফেললে হবে না। কেবল এলেন, আবার এরপরে ব্রিটেনে যাচ্ছেন আগামী 9 তারিখ না 10 তারিখে আরো একটা পুরস্কার আনার জন্য। যেখানে যাচ্ছেন সেখান থেকে আরো একটা করে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন। শেখ হাসিনাকে আমরা একসময় দেখেছিলাম তার স্বামী ডক্টর ওয়াজেদের সঙ্গে পাল্লা দিয়ে অনেকগুলো ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছিলেন বিদেশ থেকে। এই ডক্টরেট দিয়ে কি আমরা পানি খাবো? বাজারে দ্রব্যমূল্য কমাতে পারছেন, মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছেন। মুক্তিযুদ্ধের মূল যে চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটা প্রতিষ্ঠিত করার জন্য কোন কর্মসূচি ঘোষণা করেছেন এখন পর্যন্ত? অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী আচরণের মধ্যেই থাকুন, স্থায়ী কোনো আচরণের মধ্যে যাওয়ার এখতিয়ার আপনাদের নেই, আপনাদেরকে কেউ দেয়নি। সুতরাং এটা মনে রেখে আগামী বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, ৭১-এর মূল যে চেতনা, সেইখান থেকে আজ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম, যত রক্তপাত হয়েছে এর প্রতি সম্মান জানাতে শেখেন। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এবং তার সঙ্গী সাথী যারা রণাঙ্গনে ছিলেন তাদের প্রকৃত সম্মান ফেরত দেওয়ার চেষ্টা করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে নানা রকম কর্মকাণ্ড চলছে, প্রশাসনের মধ্যেও নানা রকম কর্মকাণ্ড চলছে। এখন পর্যন্ত প্রশাসন দিশাহীন। যতগুলো সংস্কার কমিটি হয়েছে, একটি সংস্কার কমিটি আজ পর্যন্ত তাদের কোনো একটা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। 10 মাস হয়ে গিয়েছে, আর কতদিন লাগবে? বাংলাদেশ স্বাধীন হতে লেগেছিল 9 মাস, আর এই স্বাধীন দেশের একটা নতুন রূপরেখা, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইটা করতে 10 মাসে আপনারা ব্যর্থ হয়েছেন। সুতরাং মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত।
যারা রণাঙ্গনে ছিলেন, যারা আদর্শের ভিত্তিতে লড়াই করেছেন, তাদের জীবনী এবং তাদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে তারপরে দেশ পরিচালনা করতে তাদের সহযোগিতা নেন, তাহলে হয়তো দেশে শান্তি আসবে। না হলে এই দেশে শান্তি অনেক সুদূর পরাহত হয়ে গেছে। আমি আমার বক্তব্যের সমাপ্তিতে আবারও বলতে চাই, শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের একক কোনো কৃতিত্ব আমরা দাবি করি না। অন্যান্য যারা ছিলেন তাদের কৃতিত্ব কম, সেটাও বলি না, কিন্তু যার যেটুকু সম্মান সেটুকু দেওয়ার বন্দোবস্ত করেন এবং সেটুকু দেওয়ার জন্য মানসিকতা তৈরি করেন। এই মানসিকতার মধ্য দিয়ে বাংলাদেশ পারস্পরিক সাম্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সম্মুখে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে এবং আমার বক্তব্য শোনার সুযোগ দেওয়ার জন্যে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনারা কথাটা শুনবেন না, সভাপতি সাহেব চাইবার বললাম, যারা পিছিয়ে দাঁড়া দিচ্ছে শুরুতেই বললাম তো পিছিয়ে বসবেন নাকি, পিছিয়ে দাঁড়ায় না, এত বয়স্ক মানুষ বারবার মঞ্চের পিছিয়ে দাঁড়ায়। যার শাহাদাত বার্ষিকী পালন করছি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষমজন্মা মহাপুরুষ। 1971 সালে সবচেয়ে সাহসিকতার সাথে যুদ্ধের নেতৃত্ব দিলেন, সবচেয়ে সিনিয়র সেনা কর্মকর্তা ছিলেন। তারপরেও শেখ মুজিবুর রহমান সাহেব তার জুনিয়র শফিউল্লাহকে সেনাপ্রধান করেছিলেন। জিয়াউর রহমান কোনো প্রতিবাদ করেন নাই। একজন সুশৃঙ্খল সৈনিক হিসাবে তার দায়িত্ব পালন করেছেন। আমরা সবাই জানি 75-এর পর পরিবর্তনের পরে জাতি তখন দিগ্ভ্রান্ত। সেদিন একদল কুচক্রী সেনা সদস্য জিয়াউর রহমান সাহেবকে বন্দী করেছিলেন, কিন্তু সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে জিয়াউর রহমান সাহেব মুক্ত হয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছিলেন। মানুষ ফুলের মালা দিয়ে তাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল। জাতির ক্রান্তি লগ্নে এই মানুষরাই বারবার বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতি হিসাবে সামনে দাঁড়িয়েছে, আমাদেরকে সামনে চলার পথ দেখিয়েছে। সেই জিয়াউর রহমানকে যারা ছোট করতে চায় তারা ইতিহাসে রাস্তা করে হারিয়ে গেছে বন্ধুরা, আর 100 বছরেও তারা আসবে না কোনোদিন। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন 1971 সালে রণাঙ্গনের আরেকজন সাহসী যোদ্ধা, অবিভক্ত ঢাকার ডিপ্টি মেয়র হিসাবে সফল, অবিভক্ত ঢাকার জাতীয়তাবাদী দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক হিসাবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং সর্বশেষ এই খুনি হাসিনার পতনের আগে 1 বছর ঢাকা দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব পালন করে এই আন্দোলনকে তিনি বেগবান করেছিলেন। আমাদের প্রিয় নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত আজকের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই স্মরণ সভার সংগ্রামী সভাপতি, মুক্তিযোদ্ধা দলের সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব উলফাত, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি, আমার একজন প্রিয় মানুষ, বীর মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সুবক্তা মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমরা যারা সেই পাকিস্তান আমলে যাদেরকে আমি সাথে নিয়ে স্কুল জীবন থেকে রাজনীতি শুরু করেছি, পাকিস্তানিদের বিরুদ্ধে
প্রতিবাদ, প্রতিরোধ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমার দীর্ঘদিনের সেই সহযোদ্ধা সাদেক আহমেদ খান, অন্যান্য মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এই দেশের ক্রান্তিকাল আর কাটে না। মানুষের সংশয়, চিন্তা, দুর্ভাবনা আর কাটে না। সবাই মনে করেছিল শেখ হাসিনা বিদায় নেবে, শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে অন্তত চিন্তা ভাবনা, দুঃস্বপ্ন দূর হবে, গণতন্ত্র ফিরে আসবে, মানুষের মৌলিক অধিকার ফিরে আসবে এবং দীর্ঘদিন যাবৎ বিশেষ করে দুইটা প্রজন্ম যারা এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই, তারা সেই ভোটের অধিকার ফিরে পাবে। কিন্তু শেখ হাসিনা বিদায় হলেও এখন পর্যন্ত জাতির সামনে থেকে দুর্ভাবনা, দুঃস্বপ্ন কিন্তু কাটছে না। এই কয়েকদিন আগেও হঠাৎ করে জনগণের মধ্যে দুর্ভাবনা শুরু হলো, কি ঘটতে যাচ্ছে দেশে। দেশে কি আবার আরেকটা পরিবর্তন হচ্ছে? এই পরিবর্তনটা কার পক্ষে যাচ্ছে, কার বিপক্ষে যাচ্ছে? ইউনূস সাহেব কি থাকছে? আবার কারো বলে যে ইউনূস সাহেব কি 5 বছরের জন্য থাকতেছে? নির্বাচন কি হবে নাকি নির্বাচন হবে না? এমনি একটা দোলাচলের মধ্যে সমগ্র জাতিকে রেখেছে। এটার কোনো মানে হয় না। আমরা আশা করেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নেবে। আমরা যে কথাটা বারবার বলেছি বিএনপির পক্ষ থেকে, কেউ যদি বলেন কোথায় আমরা অন্যায়টা বললাম, আমরা কি বলেছি? যে এই সরকারকে আমরাই এনেছি। আমরা কি বলেছি? পরিষ্কার কথা, যে আপনি কতদিন থাকতে চান, কি কি সংস্কার করতে চান, আপনি একটা রোড ম্যাপ দেন। কিন্তু সেই বিগিনিং থেকে এখন পর্যন্ত সেই রোড ম্যাপের আর দেখা আমরা পেলাম না। এক সময় বলা হলো যে আমরা নাকি সংস্কারই চাই না। এখনো অনেকে বলে যে বিএনপি সংস্কার চায় না, খালি ক্ষমতা চায়, নির্বাচন চায়। কিন্তু এগুলো বলে সবসময় শেখ হাসিনাও এরকম চেষ্টা করেছিল যে বিএনপি একটা সন্ত্রাসী দল, ওরা খালি সন্ত্রাস করতে চায়, ওরা খালি নির্বাচনের নামে অন্য কিছু চায়, দেশের উন্নয়ন চায় না। উন্নয়ন চান না নির্বাচন চান, উন্নয়ন চান না গণতন্ত্র চান, সেটা ছিল শেখ হাসিনার ভাষা। এখনো নতুন করে বলা হচ্ছে সংস্কার চান না নির্বাচন চান, অথচ কোনোটার প্রতিপক্ষ না। আজকে যে 3টা দাবির কথা আজকে এই সরকার বা এই সরকারের অনুগত যারা, তারা বলছে এই 3টা ছাড়া তারা নাকি কিছু বুঝে না। কি 3টা? একটা হলো সংস্কার, আরেকটা হলো শেখ হাসিনা সহ পরাজিত ফ্যাসিবাদের বিচার, আরেকটা হলো নির্বাচন। আরে ভাই, 3টা দাবি তো আমাদেরই দাবি, এই 3টা তো আমাদেরই দাবি। সংস্কারের কথা আপনি আসার আগে বা আপনাকে আমরা আনার আগে থেকেই বলতেছি, বিএনপি আন্দোলনকারী দলগুলোর পক্ষ থেকে যে 31 দফা দেওয়া হয়েছে, সেটা আপনি আসার আগে থেকেই দেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন, রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, এই ব্যবস্থা দিয়ে আর এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এটার জন্যই রাষ্ট্রীয় ব্যবস্থা সংস্কারের প্রয়োজনে 31 দফা দেওয়া হলো। ওইটা কি সংস্কার না?
আমরা তো সংস্কার চাই। তাহলে বলেন কেন যে বিএনপি সংস্কার চায় না, খালি নির্বাচন চায়? আর একটি দাবি হলো শেখ হাসিনা সহ সবার বিচার। আরে ভাই, এটা তো 1 নম্বর দাবি আমাদের। আমরা ছাড়া, বিএনপি ছাড়া কে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শেখ হাসিনার আমলে? জিয়ার পরিবার, বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, তারেক রহমানকে মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে, আমাদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে, গুম করেছে, জেলখানায় দিয়েছে, পঙ্গু করে দিয়েছে। হাজার হাজার নেতা কর্মী আমাদের, তাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের পড়াশোনার জীবন শেষ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই, কলেজে যেতে পারে নাই, যারা কোনোভাবে পাশ করছে তারা কোনো চাকরি পায় নাই। যারা ব্যবসা করত সেই সমস্ত ব্যবসাপাতি সব আওয়ামী লীগাররা দখল করে নিয়েছে। তা আমাদের চেয়ে বেশি ভুক্তভোগী তো ভাই আপনারা না। তা আমরাও তো চাই তার বিচার। আমরা বারবার বলে আসতেছি, আপনি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান না কেন? কেন ট্রাইব্যুনাল বাড়ান না? আজকে আপনার মাত্র একটা চার্জ ফ্রেম করতেছেন শেখ হাসিনার বিরুদ্ধে, 10 মাস হয়ে গেল। যেটা আলাল সাহেব বলছে যে ভাই 10 মাসে তো আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে ফেলছি, আর আপনি এটা সংস্কার করতে পারলেন না। যে ব্যক্তির স্মরণে আজকে আমরা এই সভা করছি, এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 10টা নতুন মন্ত্রণালয় চালু করছিলেন তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে। 10 মাস লাগে নাই তার এই দেশের বুভুক্ষ মানুষকে, যারা দুর্ভিক্ষে মারা গেছে, তাদের মুখে আহার তুলে দিতে তার 10 মাস লাগে নাই। পরনে বস্ত্র ছিল না। সেই নর্থ বেঙ্গলের মেয়ে যখন জাল জড়িয়ে লজ্জা নিবারণ করেছে, তার গায়ে কাপড় এনে দিতে 10 মাস লাগে নাই। আপনি কি করলেন 10 মাসে? আবার এগুলো বললে আবার গোসা করেন, আমি থাকবো না। আরে ভাই, এটা তো রাগের কিছু না। দায়িত্ব নিছেন, সমালোচনা সহ্য করতে হবে, সহ্য করতে হবে। আর এর জন্যই তো আমরা বলছি যে আজকের সংস্কার আমরা চাই, বিচারও আমরা চাই, আর নির্বাচন আমরা চাই। 3টা একই সাথে চলতে পারে। আর একটা কথা হলো যে নির্বাচন আমরা শুধুমাত্র আমাদের কারণে চাই না। আজকে যে ব্যক্তিটার স্মরণে আমরা স্মরণ সভা করছি, আজকে মুক্তিযোদ্ধা ভাই, আমরা জানি, এই জাতি জানে জিয়াউর রহমান সাহেব কখন কিভাবে রাষ্ট্রের দায়িত্বে এসেছিলেন। আমরা ভুলে যাই নাই সেই সময়ের কথা। এবং এখন যখন এই যে দোটানা চলতেছে, তখন কিন্তু আবার সেই সময়ের কথা মনে পড়ে। শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন দেশে সব কিছু অচল হয়ে গেছিল, কোনো কিছুই চলছিল না, আওয়ামী লীগই তখন ক্ষমতায় ছিল খন্দকার মোস্তাকের নেতৃত্বে। তখন দেশে কাউন্টার কু চলছিল, কোন শিক্ষাঙ্গনে ডিসিপ্লিন ছিল না, ব্যবসায়ীদের মধ্যে ব্যবসা ছিল না, পুলিশের মধ্যে ডিসিপ্লিন ছিল না, কোথাও কোনো কিছু ছিল না। সেই সময় হঠাৎ করে আবার গুঞ্জন আসলো কি, খালেদ মোশাররফের নেতৃত্বে, খালেদ মোশাররফ নিজেই স্বঘোষিত সেনাবাহিনীর প্রধান হয়ে গেছেন। খালেদ মোশাররফের ভাই আওয়ামী লীগের তৎকালীন কৃষি বিষয়ক সম্পাদক রাশেদ মোশাররফ এবং তার মার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল যখন 32 নম্বরে গেল, এই দেশের মানুষ আবার ভয় পেয়ে গেল। এই বুঝি আবার বাকশাল আসতেছে, এই বুঝি আবার আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা খেয়ে ফেলার জন্য আসতেছে। সেই সময় এই দেশের জনতা এবং সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে মুক্ত করে তার হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছিলেন, এবং দায়িত্ব দিয়েছিলেন বলেই আমাদের স্বাধীনতা রক্ষা পেয়েছিল, আবার গণতন্ত্র ফিরে এসেছিল। সেই কারণেই বলি, ইউনূস সাহেব, আমরা এগুলো ফেস করে আসছি। 2 দিনের রাজনীতিবিদ না আমরা, 2 দিনের দেশপ্রেমিক না আমরা। এই যে মুক্তিযোদ্ধারা আছেন,
সারা দেশে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের চেয়ে বড় দেশপ্রেমিক আপনি বা আপনার উপদেষ্টারা হয়ে যায়নি এখনো। আমরা নিজের জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধে গিয়েছি। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, যারা নিজের জীবন বিপন্ন করে দিতে পারে। এই পর্যায়ে এখন পর্যন্ত কেউ আসে নাই, কেউ আসে নাই। যত কিছুই রাখেন, যত কিছুই বলেন না কেন, তো সেই কারণে বলি এখনো আমরা সেই কারণে ভয় পাই। শেখ হাসিনা যখন সীমান্তের ওপার থেকে বলে আমি সীমান্তের কাছাকাছি আছি, যে কোনো সময় টুস করে চলে আসতে পারি, তখন আমাদের ভয় হয়। আমাদের ভয় হয় একদিন অন্তর অন্তর সীমান্তে দিয়ে যখন পুশিং করা হয়, বলে অবৈধ বাংলাদেশি যদি হয় সরকারের সাথে আলোচনা করে তাদেরকে বাংলাদেশে পাঠাবেন, কিন্তু সেগুলো তো না হয়ে পুশিং করতেছে আমাদের সরকার। ইউনূস সাহেব, আপনি কেন এখন এটার প্রতিবাদ করছেন না? এটা কিসের আলামত? সেই কারণেই আমাদেরকে ওই কারো দালাল বানানোর চেষ্টা করেন না। আমরা বাংলাদেশের দালাল, আমরা বাংলাদেশ এনেছি, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং বাংলাদেশের প্রয়োজনে আমার উত্তরসূরি যারা রক্ত দিয়ে গেছে, আমরা মুক্তিযোদ্ধারা রক্ত দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। কাজে আজকে ভয় বা আজকে চ্যালেঞ্জ দিয়ে না, আমরা এই দেশটাকে ভালোবাসি এবং ভালোবাসি বলেই আমরা বলতেছি। এমনিভাবে আজকে আবার স্বাধীনতা যাতে বিপন্ন না হয় সেই জন্যই আমরা নির্বাচন চাই, একটা নির্বাচিত সরকার চাই। নির্বাচিত সরকার থাকলে আর শেখ হাসিনা বলতে পারবে না, এখনো বলেছে সে নাকি নির্বাচিত প্রধানমন্ত্রী, অথচ নির্বাচন ছাড়াই ক্ষমতায় ছিল। কাজে এর জন্যই আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচন চাই। গত 10 মাসে অর্থনীতিতে আপনি কোনো গতি আনতে পারেন নাই, কোনো পরিবর্তন আনতে পারেন নাই। গত 10 মাসে বাংলাদেশের বেকার সংখ্যা অনেক বেড়েছে। যদি এইটা আরো বাড়ে তারপরে কোথায় যাবে? আমরা নির্বাচন চাই। এটার জন্যই যত কিছুই বলেন না কেন, ওই আজকে সীমান্তে ওইখানে রোহিঙ্গাদের এখানে করিডোর দেওয়ার জন্য আপনাকে আমরা ক্ষমতায় বসাই নাই, যাতে আপনি সেটা না করতে পারেন, এইরকম চিন্তাও না করতে পারেন, সেটার জন্যই আমরা নির্বাচন চাই। আমরা চট্টগ্রাম পোর্ট, যেটা একটা লাভজনক প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আপনি অন্যজনের কাছে ইজারা দিতে চান। কেন দিতে চান? এই অধিকার কে দিয়েছে আপনাকে? আমরা সেটা দিতে চাই না বলেই আমরা নির্বাচন চাই। এই কারণে পরিষ্কার কথা, বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায় না। বিএনপি ক্ষমতা যদি চাইতো, বেগম খালেদা জিয়া 96 সালে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতেন না। যদি বিএনপি ক্ষমতা চাইতো, এই 5ই আগস্টের পরে সেই সময় বিএনপি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত। তাই আমরা চাই জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে। আমাদের মানুষের যে মালিকানা, এই দেশের মালিকানা যেটা শেখ হাসিনা ওই ভারতের কাছে জিম্মি রেখে আসছিল, এখন পর্যন্ত সেই মালিকানা জনগণ ফিরে পায় নাই। সেই মালিকানা যত দ্রুত ফিরে আনতে পারি সেটার জন্যই আমরা নির্বাচন চাই। পরিষ্কার কথা, কারো দালালি করার জন্য না। আজকে এই যে পরিষ্কার আমাদের নেতা তারেক রহমান স্লোগান যেটা দিয়েছে, এটাই আমাদের স্লোগান, এটাই স্লোগান। দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালামকে। আমরা সবার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের একজন আমন্ত্রিত অতিথি একটু দেরিতে এসেছেন, তারপরেও সভাপতি হিসাবে নির্দেশে আমরা তাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাবো। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সময়ের সাহসী সন্তান, অত্যন্ত যুক্তি নির্ভর একজন বক্তা, এবি পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পিতৃতুল্য
এই মাটির শ্রেষ্ঠ সন্তান, মুরব্বী, মুক্তিযোদ্ধারা যেখানে আছেন, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে দেরি হয়েছে। আমি জ্যামে আসলে আটকে ছিলাম লম্বা সময়, সেই জন্য আয়োজকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরুতেই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী, শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ওনার পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং ওনাকে জান্নাত নসিব করেন। আজকে বাংলাদেশে যার রাজনীতি দর্শন, যার রাষ্ট্র বিনির্মাণ এবং দেশ বিনির্মাণ প্রকল্পটা সবচেয়ে বেশি বোঝা দরকার, সেই ব্যক্তির নাম হচ্ছে জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে বাই ফার, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, যে আমি কিন্তু কখনো বিএনপি রাজনীতি করি নাই, কিন্তু আমার সামান্য পড়াশোনাতে আমি দেখেছি যে এই রাষ্ট্রটাকে রাষ্ট্র বানাতে চেয়েছেন, এই রাষ্ট্রটাকে সবার করতে চেয়েছেন। সে পাহাড়ি হোক, তার পাহাড়ের রাষ্ট্র হবে, সে বাঙালির রাষ্ট্র হবে, এটা হিন্দুর রাষ্ট্র হবে, মুসলমানের রাষ্ট্র হবে, হরিজনের রাষ্ট্র হবে, উর্দুভাষীদের রাষ্ট্র হবে, যে যেখানে যে ভাষায় কথা বলেন তার রাষ্ট্র হবে। এই যে সার্বিক জাতীয়তাবাদ, কম্প্রিহেন্সিভ ন্যাশনালিজম বলতে যেটা বোঝায়, সবাই জাতি গঠনের যে রাজনীতি, এই রাজনীতিটা বাংলাদেশে একমাত্র বুঝেছেন, করেছেন এবং ব্যক্তি জীবনে এটার একদম এমবেডিমেন্ট ছিলেন, যেই তার আপাদমস্তক এই রাজনীতিকে ধারণ করতেন, সেরকম একজন মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা যারা পুরো জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধী বিশ্বাস, এই যে বলয় যে রাজনীতি করি বিভিন্ন দলে দলে, এই ব্যক্তির রাজনীতিটা নিয়ে তেমন কোনো চর্চা নাই, বোঝার চেষ্টা নাই, আমাদের পাঠ্যপুস্তকেও নাই, রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাই, একাডেমিয়াতে নাই, তত্ত্ব বিশ্ববিদ্যালয় সভা সেমিনার সিম্পোজিয়ামে নাই। বাংলাদেশে যেটা হয়েছে, এটা আমাদের ওই যে কোরআন শরীফের এক্সাম্পল দেই, আমাদের ঘরে দেখবেন সবার কোরআন শরীফ আছে না, এইটাকে আমরা গিলাফের চাদরে করে ঢুইকা অনেক আলমারির উপরে রাইখা দিই। এত ময়লা, যেটা ওই গিলাফের চাদরে ঢাইকা ময়লার ভিতরে রাখতে বলছে না, ওইটা কইরা বুঝা আমল করতে বলছে। তো জিয়াউর রহমান হচ্ছে আমাদের এমন একজন নেতা যারে আমরা ব্যানারের ভিতরে ঢুকাই দিছি। প্রেসিডেন্ট জিয়ার কোন কোন কর্মসূচিগুলোকে আবার জনগণের কাছে নিয়ে আসবো, মানুষের করে তুলবো, এটাই তো বাংলাদেশ। উনি তো ঢাকাতে বসে ক্ষমতা দিয়ে পলিটিক্স করতে পারতেন, ওনার উর্দি পরে, প্যান্ট শার্ট পরে, জিন্স আর গেঞ্জি পরে, কোদাল দিয়ে তো মাটি কাটার প্রয়োজন ছিল না। তাহলে উনি কেমন জিয়া ছিলেন? উনি ক্ষমতা দিয়ে তো শাসন করেন নাই, উনি তো স্তুতি করতেন না, ওনার কোনো বক্তব্যে দেখবেন তেল মারা স্তুতি নাই, স্ট্রেট টু দ্য পয়েন্টে কথা বলতেন। আমার গ্রামকে তৈরি করতে হবে, আমার প্রত্যেকটা গ্রামকে একটা খামার বাড়ি বানাইতে হবে, এখানে মুরগি হবে, এখানে হাঁস হবে, এখানে মাছ চাষ হবে, এখানে গরু ছাগল থাকবে, প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হবে। কারণ আমার প্রত্যেকটা পরিবার যখন স্বাবলম্বী হবে, আমার রাষ্ট্র স্বাবলম্বী হবে, আমার অর্থনীতি স্বাবলম্বী হবে। এবং এটা ভেবেছেন বলেই বাংলাদেশের আজকের অর্থনীতিকে যেই ভিত্তিতে উনি দাঁড় করে দিয়েছেন, এরপরে বাংলাদেশে গত 40-44 বছরে এখন পর্যন্ত অর্থনীতির নতুন কোনো বলার মতো কোনো সেক্টর তৈরি হয়নি, এখনো তৈরি হয়নি। তাহলে সেই কথাগুলো কেন আমরা বলছি না? আমরা সারাদিন যদি জিয়াউর রহমানের খালি স্তুতি গাই, তাহলে জিয়াউর রহমানের রাজনীতিটা বলবে কে? এই জন্য আমি বোধ করছি বাংলাদেশে আজকে 24-এর গণ অভ্যুত্থান পরে যেই মানুষটাকে, যেই রাজনীতিটাকে, যেই রাষ্ট্র প্রকল্প, যেই জাতি গঠনকে আমাদের সবচেয়ে করে বেশি বোঝা দরকার, বেশি করে প্র্যাকটিস করা দরকার আমাদের কর্মসূচিতে, আমাদের রাজনৈতিক আন্দোলন